হোটেলের রুম বুক করবি কিনা তাই বল শুধু। কথাটা শুনে আয়শাকে বললাম ফোনে, তোমার কি হয়েছে একটু বলবা? তুমি কয়টা দিন ধরে কেন এসব বলছো বলো? আমার এই কথা শুনতে শুনতে কান ঝালাপালা হইয়া যাচ্ছে। তুই রুম বুক করবি কিনা বল। মাত্র 1 ঘন্টা লাগবে। আমি বুঝি না তোর এত সমস্যা কোথায়। যেখানে আমার সমস্যা হবার কথা সেখানে তোর এত সমস্যা কেন? আমি তোকে পুরোপুরি নিজের করে পেতে চাই। তুমি কি বলছো এগুলা? কথা ঠিক নেই, আমি রাখছি। রাখবি না, রাখলে তোর সাথে ব্রেকআপ। তুই শুধু বল করবি কিনা। আমার কিন্তু রাগ উঠছে আয়শা। উঠুক, তোর সাথে কাল 1 ঘন্টা আমি কাটাতে চাই হোটেলের রুমে। তুই বুক করবি কিনা বল। এই মেয়ে, তুমি এত বাজে হইছো কি করে? তোমার এত বাজে মনোভাব আসছে কেন? হ্যাঁ হ্যাঁ, আমি বাজে। তুই কাল রুম বুক করবি কিনা। হ্যাঁ, যা করব, কাল 10টায় আসিস। আর হ্যাঁ, পাঞ্জাবি পরে আস, যেন সবাই ভাবে আমরা বরবউ। কোনো সন্দেহ কেউ করুক আমি চাই না। ধুর। এই বলেই ফোনটা কেটে দিল। কেটে দিয়ে জীবন ভাবছে, এই মেয়েটা তো এমন ছিল না, কোনোদিন মেয়েটার হাতটাও ঠিক মতো ধরতে দিত না। আর আজ আজ মেয়েটা হোটেলে রুম বুক দিতে বলছে। এই 3 বছরের মেয়েটাকে এতটা ভালোবেসে ফেলেছি যে এখন ওকে ছাড়া তো নিজেকে শূন্য মনে হয়। আমি তো ওকে ছাড়া নিজের অস্তিত্ব খুঁজে পাই না। হঠাৎ করে মেয়েটা কেন এমন অবনতি হলো? আজ 3-4 দিন মেয়েটা এক কথাই বলে যাচ্ছে হোটেল রুম বুক করার। বিয়ের পরেও তো এসব হয় নাকি? কেন এখন এসব করে ভালোবাসার ভিতর? পরের দিন 10টায় জীবন পার্কে বসে বিষণ্ণ মনে অপেক্ষা করছে আমার জন্য। কিছুক্ষণ পর তাড়াহুড়ো করে এসে বসলাম। চলো চলো, হোটেলের রুম বুক করেছো? বাহ, পাঞ্জাবি পরেই এসেছো, গুড। আমি পকেট থেকে রুমের বুকিং করা কাগজটা আর চাবিটা বের করে বাড়িয়ে দিলাম আয়শার দিকে। আমি আয়শার দিকে তাকাচ্ছি না। তো চলো। আয়শা, এটা কি জরুরি? আমরা তো বিয়ের পরেও একে অপরকে নিজের করে পেতাম, তবে বিয়ের আগে কেন? তুমি কি এখন এসব বলবে? তুমি যাবে কিনা? আমি যখন বলেছি তোমাকে আমি নিজের করে নিব, পুরোপুরি ভাবেই নিব, তো তাই হবে। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। তুমি জানো তুমি কেন আমার ভালোবাসাটাকে অপবিত্র বানাতে চাচ্ছ? তুমি যাবা কিনা, এই বলে আমি নিজের দিকে জীবনকে ঘুরালাম। আর জীবনের চোখের দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েই যাচ্ছে। এসব ন্যাকা কান্না করবে না একদম। তুমি এত ভাব ধরছো কেন? আমি রাজি, তো তোমার এত সমস্যা কোথায়? জীবন আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার হাত দুটো ধরে বলে, আ- আয়শা দেখো, আ- আমরা 1 বছর পরই বিয়ে করব, প্রমিস। যেভাবেই হোক আমি জব নিব, তারপর আমরা বিয়ে করব। হ্যাঁ, তারপর আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসবো, তোমার সব চাহিদা পূরণ করব। কিন্তু প্লিজ এখন এসব পাপ করো না প্লিজ। আজ থেকে আমাদের মাঝে কোনো রিলেশন নেই, ব্রেকআপ, আমি চলে যাচ্ছি। এই বলে আমি উঠে যাচ্ছি, তখন জীবন বলল, না না, তুমি যা বলবে তাই হবে। আমি রাজি হোটেলে যেতে, তবু আমাকে ছেড়ে যেও না। চোখের পানি মুছো আর চলো। জীবন নিজের চোখে পানি মুছে ভাঙা একটা মন নিয়ে আমার সাথে চললো হোটেলে। রিকশায় বসে যাচ্ছি আমরা এখন। জীবনের চোখ দুটো বারবার ভিজে উঠছে, আর জীবন বারবার মুছছে চোখগুলো। প্রায় 20 মিনিট পর আমরা হোটেলে পৌঁছালাম। হোটেলের রুমে ঢুকে আমি রুমের দরজা লক করে দিয়ে, যাও ওয়াশরুমে গিয়ে অজু করে আসো। অজু কেন? এক হলো, তোমার এই চেহারার হাল আমার দেখতে ইচ্ছা করছে না, আর এই চেহারাতে আমার কোনো ফিল আসবে না, তাই মুখ ধোবার কাজ হবে। আর 2, শুনেছি অজু করলে নাকি পাপ কিছুটা কম হয়, তাই অজু করতে যাবে। আর হ্যাঁ, অজু কিন্তু মন দিয়ে করবে। যাও যাও।
অপবিত্র কাজে পাপ কম হবে? তুমি যাবে? হুম। জীবন একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে গেল, আর আমি বোরখাটা খুলে বসে অপেক্ষা করতে লাগলাম জীবনের ওয়াশরুম থেকে বের হবার। 5 মিনিট পর জীবন বের হলো। বের হয়ে দেখে আমি বোরখা খুলে মাথায় ওড়না দিয়ে বসে আছি। 3 বছরে আজ প্রথম জীবন আমাকে বোরখা ছাড়া দেখলো, আর মনের অজান্তেই বলছে মনে মনে, লম্বা হাতাওয়ালা জামা, মাথায় ওড়নাতে মেয়েটাকে অপরূপ লাগছে। সবাই বলে মেয়েটা কালো, না, মেয়েটা অপরূপা। সবার দৃষ্টি আমার মতো হলো না কেন? সবাই কেন মেয়েটার কালোটে দেখে? উফ, ভালোই হয়েছে মেয়েটাকে সবাই আমার দৃষ্টিতে দেখলে। তখন এই মেয়েটা আমার হতো না, আমার অস্তিত্বে মিশতো না। কিন্তু আজ কেন মেয়েটা এমন করছে জানি না, সত্যি জানি না। জীবন আমার দিকে তাকিয়ে এসব ভাবছিল বিষণ্ণ মনে। আমি তখন বললাম, অজু করছো? হুম। ওকে, আমি আসছি। এই বলেই আমি ওয়াশরুমে গেলাম। 10 মিনিট পর বের হলাম। আমাকে দেখে জীবন বসা থেকে উঠে দাঁড়ালো আর হাঁ করে তাকিয়ে রইল। জীবনের এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে আমি একটু লজ্জা পেলাম। কি? মাশাল্লাহ। আমি মুচকে একটা হাসি দিয়ে নিজের ব্যাগটা খুলে একটা জায়নামাজ বের করে জায়নামাজটা নিচে বিছিয়ে বললাম, আসো। এগুলা? আগে দুজন একসাথে 4 রাকাত নফল নামাজ আদায় করি, তারপর বলি। হুম। জীবন আমার পাশে এসে দাঁড়ালো। আমি গিয়ে ব্যাগ খুলে একটা টুপি নিয়ে এসে জীবনের মাথায় পরিয়ে দিয়ে পাশে দাঁড়ালাম। তারপর দুজন মিলে একসঙ্গে নামাজ পড়লাম। প্রায় 20 মিনিট পর নামাজ শেষ হলো। তারপর জীবন উঠে বেডে বসলো, আর আমি জায়নামাজটা গুছিয়ে ব্যাগে রাখলাম। এবার বলো। আমার অনেক আগে থেকেই মনে আশা ছিল আমার জীবনে যে ভালোবাসার মানুষটি আসবে তার সাথে আমি 4 রাকাত নফল নামাজ আদায় করব। কিন্তু সমস্যা হলো, আমার বাসায় বা তোমার বাসায় কারো বাসাতেই পড়া যাবে না। তাই ঠিক করলাম হোটেলের রুম 1 ঘন্টা বুকিং করে সেখানে পড়ব। কিন্তু তোমাকে যদি এটা প্রথমে বলতাম তাহলে তুমি এক পায়ে রাজি হয়ে যেতে। তাই এভাবে এত নাটক করে তোমাকে নিয়ে হোটেলের রুম বুক করলাম। আর 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 তোমাকে পরীক্ষা করার কাজটাও হয়ে গেল। দেখলাম তুমি কি আমাকে মন থেকে ভালোবাসো কিনা। তো কি দেখলেন আর বুঝলেন? তুমি অনেক ভালোবাসো আমাকে, কিন্তু আমার প্রতি বিশ্বাস নেই। কে বলছে? বিশ্বাস না থাকলে আমি হোটেলের রুমে আসতাম? বিশ্বাস থাকলে তুমি কান্না করতে না, আমার মনোভাব বাজে ভাবতে পারতে না। জানো, এই কাজটা তুমি করলে হয়তো আমি তোমাকে কখনোই অবিশ্বাস করতাম না, কারণ আমি জানি আমার জীবন আর যাই হোক কোনো অপবিত্র কাজ করবে না। এটা তো অবশ্যই আমার দোষ। আমি তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি। আর সরি গতকাল তুই তুই করে বলার জন্য। আমি গতকালই প্রথম তোমাকে তুই তুই করে বলেছি, আর এটাই যেন শেষ হয়। এই মেয়ে একদম চোখে যেন পানি না দেখি। আমার রাগ উঠাবে না, বলে দিলাম। সরি। এই যে সরি, দেখো এটাই শেষ, এমন ভুল আর হবে না। প্রমিস, আর হবে না। এই মেয়ে ভালোবাসি তো। হয়েছে, বোরখাটা দাও। তোমাকে কিন্তু হিসাবে অসম্ভব অপূর্ব লাগছে। বিয়ের পর বাসায় তুমি সবসময় তোমার ওনা দিয়ে এভাবেই হিসাব বেঁধে রাখবে। আচ্ছা। এরপর আমি ওয়াশরুমে গিয়ে বোরখা পরে রেডি হয়ে আমরা দুজনে হোটেল থেকে বের হয়ে রিক্সা নিলাম। তারপর দুজন রিক্সায় উঠে দুজন দুজনের হাতটা ধরলাম। জীবন আমার দিকে তাকিয়ে, তারপর আমার মুষ্টিবদ্ধ হাতটার দিকে তাকিয়ে মনে মনে বলল, না, আমি ভুল করিনি। এই মেয়েটাকে এত ভালোবেসে, নিজের অস্তিত্ব ভেবে এ জীবনে কোনোদিনই তোমার প্রতি কোন রকম বাজে মনোভাব সারা জীবন তোমার এই হাতটা ধরে রাখবো। খুব ভালোবাসি, খুব। আজ আল্লাহর কাছে মুনাজাতে আরো একবার বলেছি, আমার পাশের মেয়েটাকে সারা জীবনের জন্য আমার করে দিও, হে আল্লাহ। আর এদিকে আয়শাও অন্যদিকে তাকিয়ে মনে মনে বলছে, এই হাতটা সারা জীবন আমার, তুমিও আমার অস্তিত্ব। আমিও ভুল করিনি তোমাকে ভালোবেসে। আচ্ছা, তুমি কি পাগল? আজ প্রথম তোমার চোখে পানি দেখলাম। তুমি জানো আমার বুকের ভেতর কেমন করেছে? তুমি জানো কতটা কষ্টে আমি নিজের চোখের পানিকে আটকে রেখেছি? আজ থেকে, এই মুহূর্ত থেকে প্রমিস করছি, আমি আর কোনো দিন এমন কিছু করব না যেন তোমার চোখে পানি আসে। প্রমিস। এই চোখ দুটোতে আমার জন্য সবসময় ভালোবাসাই দেখব, এক হাস্য উজ্জ্বল ভালোবাসা।
তোমাকে ছাড়া চলবে না, তাই তো আজও বরাবরের মতো মোনাজাতে বলেছি, হে আল্লাহ, আমার পাশের ছেলেটাকে আমার জীবনসঙ্গী করে দিও। সারা জীবন যেন ছায়া হয়ে এই মানুষটি আমার মাথার উপর থাকে, ভালোবাসার ছাদ হয়ে। এরপর আমি জীবনের হাতটা আরেকটু শক্ত করে ধরি। আমরা কেউ জানি না, দুজন দুজনের প্রতি প্রতিশ্রুতবদ্ধ হলাম। সারা জীবনের পথ চলার সঙ্গী হতে চাইলাম একে অপরের, আল্লাহর নিকট। জয় হোক না এমন হাজার পবিত্রময় ভালোবাসাগুলোর, চলুক না এরকম সারা জীবনের পথ সঙ্গী হয়ে।